চোরের মার বড় গলা। তো তাদের কাছে আমার কাছে মনে হয় যে আপনি নিজে নামাজ না পড়ে আপনি আরেক লোকের করতেছেন নামাজ পড়ার কথা। বাংলাদেশের মানুষ যেমন শেখ মুজিব বন্দনার, হাসিনা বন্দনার সকল বই পোড়ায় ফেলছে, আপনাদের বইগুলোও পরবর্তীতে ভাগাড়ে পাওয়া যাবে। যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের দশা হয়েছে সেরকম। তো তাদের এই দ্বিচারিতা তারা অতীতেও করেছে। তারা সবসময় দেখা যায় তারা যেটা বলে যে মুখে মধু অন্তরে বিষ, এরকম ক্যারেক্টারের মিল পাওয়া যায় এই ইসলামিক এই সংগঠনটির মাধ্যমে। ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট ২০২৪-এর পরে একটা মেশিন চালু হয়েছে। সেই মেশিনে কি হয় যে অতীতে যারা নিষিদ্ধ ছাত্রলীগ করতো তারা বৈষম্য বিরোধী হয়ে এই মেশিন দিয়ে তারা শিবির হয়ে বের হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, এর বাইরে আর কোনো সংস্কার কিন্তু নাই। এর বাইরে আর একটি নতুন সংস্কার প্রস্তাব দিতে পারে নাই। আজকে দ্বিকক্ষ বিশিষ্ট আপনার আইনসভার কথা বলতে সেটি অলরেডি ৩১ দফার মধ্যে আছে। ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা তখনই দিয়ে দিয়েছিলেন, কারণ ফ্যাসিস্ট হাসিনা ছিল। তো সেখানে জামাতের বাংলাদেশের কাছে নতুন করে কি দেখাবে বা কি আছে তাদের কাছে? তারা যে এজেন্ডাগুলো দেয় সেগুলোর মধ্যে কোনো নতুনত্ব নাই, এগুলো সব ৩১ দফার মধ্যেই আছে। দলের কাছে সকলে জিম্মি থাকবে, রাজনৈতিক দলের কাছে ব্যক্তি সেখানে ইম্পর্টেন্ট না। তুমুল জনপ্রিয় একজন নেতা সে নির্বাচিত হইল, কিন্তু পিআরের ফাঁদে পড়ে সে সেখানে এমপি নাও হইতে পারে। অনেকে বলতেছে যে এই জায়গায় পিআর সিস্টেমটা শুধুমাত্র বিএমপিকে কিভাবে আসন কমানো যায় সেটার জন্য ইন্টেনশন, আর কোনো ইন্টেনশন নাই। আপনি যেসব জায়গায় আপনি ইসরায়েলে শুনলে অবাক হবেন, গাজাতে যে হামলা হয়েছে, নেতানিয়াহু ওইখানকার লোকাল রাজনীতিতে ইসরায়েলে ছোট দলগুলোর কাছে জিম্মি, যারা কট্টর ফিলিস্তিন বিরোধী, তারা গাজা বিরোধী, তারা মুসলিম বিরোধী, এরকম মানুষজনের কাছে জিম্মি শুধুমাত্র এই পিআরের কারণে। কোয়ালিশন গভর্নমেন্ট বারবার করতে হয় এবং ৬ বার ২০১৯ সাল থেকে এই পর্যন্ত ৬ বার কিন্তু গভর্নমেন্ট ভালনারেবল কন্ডিশনে চলে গিয়েছিল, ৬ বার চেঞ্জ করতে হয়েছে নির্বাচনের মাধ্যমে। নেতা নিয়েই আসছে, কিন্তু তার সাপোর্ট লাগছে ছোট দলগুলার। ছোট দলগুলোকে মাফিয়া করার এই রাস্তা হচ্ছে পিআর। সেই জায়গায় পিআরের মধ্যে আপনার কোনো কিছু বাংলাদেশের মানুষের কখনোই গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষ এইটাই বুঝে তার কাছে যে জনপ্রিয় নেতা, তাকে ভোট দিবে, সে পার্লামেন্টে যাবে এবং তাদের পক্ষে পার্লামেন্টে কথা বলবে। এর বাইরে আর কোনো কিছু বাংলাদেশের মানুষ বুঝে না। তো এই পিআরের খাবার আপনি বাংলাদেশের মানুষকে খাওয়াইতে পারবেন না। ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট ২০২৪-এর পরে একটা মেশিন চালু হয়েছে। সেই মেশিনে কি হয় যে অতীতে যারা নিষিদ্ধ ছাত্রলীগ করতো তারা বৈষম্য বিরোধী হয়ে এই মেশিন দিয়ে তারা শিবির হয়ে বের হয়। এরকম একটা অদ্ভুত মেশিন আবিষ্কার হয়েছে যে তারা একসময় নিষিদ্ধ ছাত্রলীগ করতো, হাসিনার বন্দনা করতো, ফ্যাসিস্ট হাসিনার, সেই জায়গা থেকে তারা এখন হয়ে গেছে শিবির। আপনি দেখেন যে যারা ঢাকা ইউনিভার্সিটির নেতৃত্বে শিবিরের, এরা স্পষ্ট একসাথে ছাত্রলীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা কাজ করে গেছে। তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এই শিবিরের যারা সাবেক নেতৃবৃন্দ এরা কাজ করে গেছে। তো এরা কিভাবে কাজ করলো? যে নিজে বলছে যে সে নাকি এই প্রস্তাবনা দিচ্ছে, তার নিজের প্রোফাইলও লাল ছিল না। তো এক অদ্ভুত বিষয় যে আপনার ওই যে হয়ে গেছে না চোরের মার বড় গলা। তো তাদের কাছে আমার কাছে মনে হয় যে আপনি নিজে নামাজ না পড়ে আপনি আরেক লোকের করতেছেন নামাজ পড়ার কথা, বা আপনি তাকে উদ্বুদ্ধ করছেন, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না এবং আপনাদের চরিত্র সম্বন্ধে বাংলাদেশের মানুষ অবগত। তো আপনারা এখনই আপনাদের সেই মিথ্যাচার থেকে সরে আসুন, কারণ বাংলাদেশের মানুষ এই দেখতে চায় না। এখানে বিকৃত করার কোনো সুযোগ নাই। আপনার যদি ন্যূনতম ইথিক্স থাকে, আপনি সত্যকে সত্য বলবেন। আর হাসিনার আমলের যদি আপনি ওরকম বলেন, তাহলে বাংলাদেশের মানুষ যেমন শেখ মুজিব বন্দনার, হাসিনা বন্দনার সকল বই পোড়ায় ফেলছে, আপনাদের বইগুলোও পরবর্তীতে ভাগাড়ে পাওয়া যাবে। আপনাদেরকে ধন্যবাদ।